চুমুর ফাঁকে কাপা গলায় আফিয়া ফিসফিস করে বলল, ছাড়ুন প্লিজ। মাহাতাব থামে না, বরং আরো কাছে টেনে আনে। তার কণ্ঠ গরম আর কর্কশ। তোমার উপর অধিকার আমার আছে। আফি, আমায় এতটাও অবহেলা করো না যতটা অবহেলায় হৃদয়ের রক্তক্ষরণ হয়। আফিয়ার শরীর কাঁপছে, কিন্তু মন কেমন করে যেন থেমে গেছে। তার চোখের জল গড়িয়ে পড়ছে বিছানায়। ঘরের বাতাস ভারী। অন্ধকারে শুধু নিঃশ্বাসের আওয়াজ মিশে গেছে বৃষ্টির ছন্দে। অবশেষে আফিয়া ঠোঁট সরিয়ে মুখ ঘুরিয়ে নেয়, গলার নিচ থেকে ভাঙা স্বরে বলে, আপনি আমাকে ভালোবাসেন না। আপনি শুধু নিজের ইচ্ছা বোঝেন মাহাতাব। আমাকে মুক্তি দিয়ে দিন। আমি এই সংসার আর চাই না। মাহাতাব কিছু বলল না। চোখ নামিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিঃশব্দে উঠে জানালার দিকে চলে যায়। বাইরে আকাশে গর্জনে কাঁপছে ঘর। আফিয়া বিছানার কোণে বসে থাকে নিস্তব্ধ হয়ে, ভেজা চোখে বুকের ভেতর অদ্ভুত ভার নিয়ে। মাহাতাব ঘুরে দাঁড়ায়, দেয়ালে হেলান দিয়ে আফিয়ার দিকে তাকায়। আমার স্পর্শ তোমার পছন্দ নয় আফি? এত ঘৃণা কবে হলো বলো তো? আফিয়া মাথা নত করে বুকে হাত চেপে ধরল। তীব্র ব্যথায় বুক ফেটে যাচ্ছে যেন। সে পাতলা কাঁথা ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বলল, এই আফিয়ার মতো কে আপনাকে ভালোবাসবে বলুন তো মাহাতাব? এত ভালোবেসেও আপনাকে কি ধরে রাখতে পারলাম না? শুধুমাত্র একটা বাচ্চার জন্য। আমার কি দুঃখ হয় না? আমারও তো কষ্ট হয় এটা ভেবে যে আমি কখনো মা হতে পারবো না। মাহাতাব এগিয়ে এলো, বিছানায় উঠে আফিয়াকে টেনে বুকে জড়িয়ে ধরলো, বাচ্চাদের মতো যেন সেও কেঁদে দিয়ে এলো। কেঁদে উঠল নিঃশব্দে। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল রাজনীতি করা। আফি, আমাকে এত ঘৃণায় রেখো না। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার চোখে নিজের প্রতি ঘৃণা দেখলে মরে যেতে ইচ্ছে করে। দেহের চাহিদা পূরণ করার জন্য আমি তোমার কাছে আসি না। 7 বছরে তুমি এই চিনলে আমায়? আফিয়া হু হু করে কেঁদে উঠল। শক্ত হৃদয়ের মেয়েটাও যেন স্বামীর বুকে এসে বাচ্চা হয়ে গেল। মাহাতাবের টি শার্টের কলার আঁকড়ে ধরে বলল, আপনি আমার থেকে একবার অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি মাহাতাব। আপনার বাচ্চা চাই, আমাকে বলতেন আপনি আরেকটা বিয়ে করবেন। বিশ্বাস করুন, আমি মানা করতাম না। কিন্তু আমি কষ্ট পেয়েছি, আপনি আমাকে একটা বার জানানোর প্রয়োজন বোধ করেননি। একবার জিজ্ঞাসা অবধি করেননি। 7টা বছর যার বুকে মাথা রেখে পার করেছি, সেই মানুষটাই বিশ্বাসঘাতকতা করেছে আমার সাথে। মাহাতাব মাথা পেতে নিল সকল অভিযোগ। আফিয়া এক প্রকার ঠেলে তাকে ঘর থেকে বের করে দিতে চাইল, কিন্তু লোকটা এক চুল পরিমাণ নড়ল না। আফিয়া ক্লান্ত হয়ে হাল ছাড়ল। ক্লান্ত শরীরখানা বালিশে এলিয়ে দিতেই মাহাতাব নিজেও শান্ত হয়ে এলো। আফিয়ার বুকে মাথা রেখে ছোট্ট শরীরটা জড়িয়ে ধরে নিচু গলায় বলল, পাপ তো করেছি আফি, পাপের শাস্তি মৃত্যু হওয়ার দরকার। তুমি না হয় নিজের হাতে এই পাপিষ্ঠ পুরুষকে খুন করো। আমি হাসি মুখে সেই মৃত্যু কবুল করে নেব। তবুও এত ঘৃণায় আমাকে রেখো না। আফিয়া চুপটি করে শুয়ে রইল। চোখের কোণায় পানি টলমল করছে। আমার বাবার কোনো খোঁজ পেয়েছেন? মাহতাব শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল, না। তাহসিন বাইরের দিকে তাকিয়ে দেখল বৃষ্টির তীব্রতা বেড়েছে খুব। না জানি কত মানুষের ঘরবাড়ি ভেঙেছে এই ঝড়ে। তার খারাপ লাগলো ভীষণ। দীর্ঘশ্বাস ফেলে পুতুলের দিকে তাকিয়ে দেখল মেয়েটা শান্তিতে ঘুমোচ্ছে। হঠাৎ চোখ গেল শবনমদের ছোট উঠোনে। কোমরে হাত চেপে বসে আছে ময়ূরী। বৃষ্টিতে পুরো ভিজে একাকার সে। বিচলিত হয়ে ছুটে ঘর থেকে বের হলো। দৌড়ে গেল খোলা আকাশের নিচে। ময়ূরী দাঁত চেপে বসেছিল। তাহসিন কাছে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসে বলল, এই রাত করে বাইরে এভাবে বসে আছো কেন? ইডিয়েট! জানো না ঠান্ডা লেগে যাবে? ময়ূরী হাত বাড়িয়ে তাহসিনের হাত হাতে রাখলো। ভাঙা গলায় বলল, বারান্দায় এসেছিলাম বাইরের পরিবেশ দেখতে। মাটির ঘর হওয়ায় বৃষ্টিতে ভিজে গেছি, আমি খেয়াল করিনি। ঠাস করে নিচে পড়ে গেছি। তাহসিন রেগে ধমক দিল। ওকে পাজা কোলে করে তুলে ঘরে নিয়ে এলো সোজা। ময়ূরীর চাচি চিন্তিত হয়ে লিটনের একটা নতুন লুঙ্গি আর শবনমের একটা কাপড় বের করে দিলেন। তাহসিন ঘরের দরজা আটকে দিতেই ময়ূরী চোখ বড় বড় করে বলল, আপনি ঘরে থাকলে আমি কাপড় পাল্টাবোটা কি করে? তাহসিন দরজার সামনে গিয়ে কপালে হাত বুলিয়ে হালকা স্বরে বলল, আমি তোমার দিকে তাকিয়ে আছি নাকি? চিন্তা করো না, চোখ বন্ধ করে রাখবো। ময়ূরী দাঁত চেপে বলল, আপনি বাইরে যান। বৃষ্টি দেখছো বাইরে? এই বৃষ্টিতে যাব? তুমি কাপড় পাল্টাও, আমি দরজার দিকে মুখ করে থাকছি। আমার বিশ্বাস নেই আপনার উপর। তাহসিন হালকা হেসে পিছন ঘুরে দাঁড়ালো। তাহলে আমার সামনেই চেঞ্জ করো, আমিও একটু দেখি।
ময়ূরী লজ্জায় নাক ফুলালো। তাহসিন ঠোঁট টিপে পিছন ঘুরল, বলল, ফাজিল মেয়ে, তাড়াতাড়ি চেঞ্জ করো। ময়ূরী কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। বাইরের বৃষ্টির আওয়াজে পুরো ঘরটা যেন টুপটাপ শব্দে ভরে উঠেছে। ধীরে ধীরে কাপা হাতে আঁচলটা খুলল সে। ভেজা কাপড় শরীরের সাথে লেগে আছে, চুল ভিজে গিয়ে পিঠে আটকে আছে। তাহসিন একবারও পেছন ফিরে তাকায়নি, কিন্তু তার নিঃশ্বাসের ভার যেন ময়ূরীর সর্বাঙ্গ ছুঁয়ে যাচ্ছে প্রতিক্ষণ। ময়ূরী ফিসফিস করে বলল, আপনি তাকাবেন না তো? তাহসিন গম্ভীর গলায় উত্তর এলো, আর একটা কথা বললে সত্যি খারাপ হবে। মেয়েটার ঠোঁট কামড়ে নিঃশব্দে কাপড় বদলাতে লাগলো, চুপচাপ। তবুও বুকের ভেতরটা কেমন ধুকপুক করছে, নিজেকে শান্ত করতে পারছে না কিছুতেই। কাপড় বদলে যখন আঁচলটা মাথায় তুলল তখন বলল, হয়ে গেছে। তাহসিন পেছন ফিরে তাকালো। মেয়েটাকে যেন অন্য এক আলোয় দেখা গেল তার চোখে। আঁচলটা ভেজা চুলের গায়ে পড়ে আছে, মুখে ফ্যাকাশে ভাব, চোখ দুটো লালচে তবুও কেমন মিষ্টি। তাহসিনের গলাটা শুকিয়ে এলো, ঠান্ডা লাগছে। ময়ূরী নিচু গলায় বলল, একটু কাঁপুনি দিচ্ছে, চলো চুল মুছে দেই। না, লাগবে না। বাচ্চা মেয়ে একগুঁয়ে হয়েছ কবে থেকে? তাহসিন হাত বাড়িয়ে তার ভেজা চুলগুলো আলতো করে গামছাতে মুছতে লাগলো। ময়ূরীর চোখ বন্ধ হয়ে এলো অজান্তেই। তাহসিনের আঙ্গুলের ছোঁয়া যেন বুকের ভেতর কেমন এক দোলা তুলে দিচ্ছে। তাহসিন হঠাৎ একটু ঝুঁকে এলো, মেয়েটার কানের কাছে ফিসফিস করে বলল, তুমি কিন্তু ভীষণ সুন্দর বউ। দরকার আছে একটা ছোট আয়না আছে, দরজার কাছে একটা ছোট আয়না আছে। আমার অবাধ্য চোখ হালাল নারীর সর্বাঙ্গ পর্যবেক্ষণ করেছে। তাহসিনের কথাটা শুনে ময়ূরী মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। মুখটা থেমে গেল নিঃশ্বাসের সাথে, শরীরের প্রতিটি স্নায়ু কেমন যেন কেঁপে উঠল। তার ঠোঁট কাঁপছে, চোখ বড় বড় হয়ে আয়নার দিকে নজর দিল। আয়নায় দেখা যাচ্ছে ভেজা চুল ঝুলে থাকা এক কিশোরীর মুখ। তাহসিনের বলা হালাল নারী সর্বাঙ্গ পর্যবেক্ষণ করেছে, এই কথাটা যেন বিদ্যুতের মতো শরীরে দোলা তুলল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চোখের কোণে জল টলমল করছে, গলাটা শুকিয়ে এসেছে। ঠোঁট কামড়ে ভেতরে ভেতরে কিছু একটা আটকাতে চাইছে। তারপর হঠাৎই দু চোখ বেয়ে টুপটাপ নেমে এলো অশ্রু। তাহসিন হতবাক হয়ে তাকিয়ে রইল। এই কাঁদছো কেন? ভয় নয়, বরং লজ্জায় কেঁদে উঠল মেয়েটা। তাহসিনের বুকে মুখ লুকিয়ে হু হু করে কেঁদে উঠল। তাহসিনের ভীষণ হাসি পাচ্ছে, আবার একটু খারাপও লাগছে। তারই বা কি করার ছিল? সব দোষ তো এই বেহায়ার চোখের। চোখেরই বা কি দোষ? বউ হয়, তাহলে বউকে দেখতে আবার দ্বিধা কিসের? সে সুযোগ বুঝে বউকে শক্ত করে জড়িয়ে ধরল। বউটা চ্যাংটাকির মতো, ধরতে গেলেই ফুরুত করে বেরিয়ে যায়। আহারে, নিজেকে কেমন ভ্যাবলাকান্তর মতো অসহায় মনে হচ্ছে। কত শখ করে একটা বিয়ে করেছিল, ঠাডা পড়া কপালে বউ জুটলেও বউয়ের আদর জুটল না। এই ফাটা কপাল কাকে দেখাবে সে? ময়ূরীদের গ্রামের বড় বাজারটা রাত 10টার পরেই ফাঁকা হয়ে যায়। বৃষ্টির বাদলের দিনে তো মানুষই খুঁজে পাওয়া যায় না। সন্ধ্যা শেষে রাত 8টার দিকে বৃষ্টি থেমেছে। গ্রামের চারপাশে মাটি কাদা দিয়ে মাখামাখি অবস্থা। বাতাসে এখনো কাদামাটির গন্ধ। বাজারের শেষ মাথায় একটা পুরনো রিকশার গ্যারেজ, যেখানে সারাদিনের ক্লান্তি শেষে কয়েকটা রিকশা সারি সারি করে রাখা আছে। গ্যারেজের ছাউনি থেকে পানি টপাটপ পড়ে পড়ছে, আর পাশে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ চৌকিদার, হাফ প্যান্ট পরে হাত পাখা নাড়ছে অলস ভঙ্গিতে। হঠাৎ দূর থেকে আসা ইঞ্জিনের গর্জনে রাতের নিস্তব্ধতা ছিন্ন হয়ে গেল। বড় ট্রাকের আওয়াজ মনে হয়। চৌকিদার মাথা তুলে তাকালো, কিন্তু কিছু বোঝার আগেই গ্যারেজের সামনে কাদা মাটির রাস্তা কাঁপিয়ে ঢুকে পড়ল বিশাল দুইটা ট্রাক। হেডলাইটের আলোতে অন্ধকার ভেদ হয়ে ছিটকে পড়ল কাদা আর ধোঁয়া। ট্রাকের দরজা খুলে নামলো কালো রেইনকোট পরা দুজন লোক। তাদের মুখ ঢাকা, শুধু চোখ জ্বলজ্বল করছে হেডলাইটের আলোয়। চৌকিদার ঠোঁটে আলতো হাসি টেনে বলল, ছোটবাবু ভেতরেই আছে, আপনারা আসেন। অন্যদিকে গ্যারেজ থেকে কিছুটা দূরে পুরনো বাঁশবাগানের আড়ালে দাঁড়িয়ে দুজন আগন্তুক নিঃশব্দে এই দৃশ্যটা দেখছিল। একজন নিচু গলায় বলল, আপনি দেখেছেন তো, ওরা আবার এসেছে। অন্যজন ঠোঁট কামড়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, এই রাতে সব হবে মনে হচ্ছে। গ্যারেজটা বেশ বড়, অনায়াসে দুটো ট্রাক ভেতরে ঢুকে গেল। গাড়িতে যে তেলের ড্রাম ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিল। গ্যারেজের গেট খোলা রাখায় বাইরে থেকে পুরো দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছিল লাইটের আলোয়। এই গ্যারেজটা বড় বাজারের শেষ মাথায়, লোকজন দিনের বেলাতেই কম থাকে, আর এই বৃষ্টির রাতে একটা শেয়াল কুকুরও পাওয়া যাবে না।
গ্যারেজের ভেতর থেকে ৭-৮ জন লোক বেরিয়ে গাড়ির কাছে এলো। গাড়ি থেকে এক এক করে তেলের ড্রাম নামানো হচ্ছে সাবধানে। বেশ বড় বড় ড্রাম। চারিদিকে শুধু লোহার ঠোকাঠুকির শব্দ, আর সেই সাথে বৃষ্টি পড়ার সোদা গন্ধ ভেসে আছে গোটা বাতাস। আড়াল থেকে দাঁড়ানো দুজন আগন্তুক নিঃশব্দে তাকিয়ে আছে। তাদের মধ্যে যিনি বয়সে বড় তিনি ফিসফিস করে বললেন, তেলের ড্রাম না, ভেতরে কিছু একটা আছে। অন্যজন ভুরু কুচকে তাকিয়ে রইল। মানে, এই গ্যারেজে তেল রাখা নিষিদ্ধ জানেন না? আগেরবার আগুন লেগে গিয়েছিল এই কারণেই। তারপর থেকে ওরা অন্য জায়গায় রাখে, তাহলে এখন আবার এখানে তেল কেন? দুজনের চোখ হেডলাইটের আলো ঝলমল করে ওঠা সেই ড্রামগুলোর দিকে আটকে গেল। একটা ড্রাম নামানোর সময় হালকা একটা শব্দ হলো, যেন ভেতরে কিছু নড়ে উঠল। গ্যারেজের ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, সাবধানে ধর, ভেতরে কিছু নষ্ট হলে বিপদ হবে। চৌকিদার তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল, তবে গেট পুরোপুরি বন্ধ করলো না। ১ ইঞ্চি ফাঁক রেখেই, যেন কেউ বাইরে থেকে দেখতে পারে না, আবার ভেতর থেকে আলো ফাঁস না হয়। হঠাৎ গ্যারেজের ভেতরে একটা তীব্র আওয়াজ হলো, যেন কিছু একটা লোহার সঙ্গে ধাক্কা খেয়েছে। তারপরে ভেতর থেকে কারো চিৎকার ভেসে এলো। এক মুহূর্তে গ্যারেজের বাতি নিভে গেল, চারদিকে নিস্তব্ধ। ২ দিন পর সকাল সকাল তাহসিনরা তৈরি হয়ে নিল। আর থাকা সম্ভব নয় এখানে। ফিরোজা বেগম অনুরোধ করলেও তাহসিন রাজি হলো না। শেষে সবার থেকে বিদায় নিয়ে রওনা হলো বাড়ির পথে। আজ সাথে আছে ফাহাদ সোনাও। সে তাহসিনের কোলে উঠে দিব্যি আরাম করে যাচ্ছে। পুতুল হেঁটেই যাচ্ছে মায়ের হাত ধরে। সে গাল ফুলিয়ে বারে বারে বাবার কোলের দিকে তাকাচ্ছে। ফাহাদ মাথা উঁচিয়ে দুলাভাইয়ের দিকে তাকিয়ে বলল, দুলাভাই, পানি কিনা দাও। ময়ূরী চোখ পাকিয়ে বলল, চলে এসেছি, বাড়ি গিয়ে পানি খাবি। ফাহাদ গাল ফুলিয়ে তাহাসিনকে বলল, ও দুলাভাই। তাহসিন শালাকে নিয়ে সামনে একটা মুদের দোকানের গেল। পুতুল আর ফাহাদের জন্য জুস আর চিপস কিনে আবার হাঁটা ধরলো। ফাহাদ এবার গুটি গুটি পায়ে হাঁটছে তাদের সাথে। জুস খেতে গিয়ে শরীর নোংরা বানিয়ে ফেলেছে। কিছুক্ষণের মধ্যে তারা বাড়ি এসে পৌঁছলো। ড্রয়িং রুমে মানুষ নেই একটাও। চম্পা বোধহয় কাপড় দিয়ে ফ্লোর মুছছিল। ময়ূরী বাড়িতে পা রাখতে না রাখতে নজরে এলো এই দৃশ্য। চোয়াল যেন আপনা আপনি শক্ত হয়ে এলো। মহিলা সবসময় বড় গলার ব্লাউজ পরনে, বুকের আঁচলটা যেন বাধ্য হয়ে গায়ে জড়ান। ময়ূরী হাত বাড়িয়ে তাহসিনের হাত আঁকড়ে ধরল। তাহসিন ঘাড় ঝুঁকিয়ে পাশে ময়ূরীর দিকে তাকায়। ময়ূরী বলে, ফাহাদের পায়ে কাদা লেগেছে, আপনি একটু কষ্ট করে বাগানের লাইনটা থেকে ওর পা ধুইয়ে আনবেন। তাহসিন বিচ্ছু ফাহাদের পায়ের দিকে তাকিয়ে দেখল সত্যি কাদা লেগে আছে। সে মাথা নাড়িয়ে ফাহাদকে নিয়ে বাড়ির বাইরে যেতেই ময়ূরী পুতুলকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। চম্পার কাজ শেষ। সে এক বালতি নিয়ে পিছু ঘুরতেই ময়ূরীকে দেখে কপালে বিরক্তিকর একটা ভাঁজ ফেললো। পুতুল ভীতু হয়ে ময়ূরীর পেছনে গিয়ে লুকালো। ময়ূরী শক্ত গলায় বলল, আপনাকে আমি কতবার বারণ করেছি এভাবে জামা কাপড় পরবেন না বাড়িতে। আবারও শুরু হইল, এই বাড়িতে আমি কি পড়মু না পড়মু সেটা কি তুমি ঠিক কইরা দিবা? ময়ূরী চোখ কটমট করছে। সে ঠান্ডা গলায় বলল, হ্যাঁ ঠিক করব। কারণটা আমার শ্বশুর বাড়ি, আর আপনি এখানে কাজ করেন, তাই সীমারেখা আপনারটাকে বুঝতে হবে। চম্পা মুখ ভার করে বালতি নামিয়ে রাখল। বউ, কাজ করি বইলা কি মানুষ না আমি? আমার শরীরে কাপড় আছে, তাও তোমার সমস্যা? ময়ূরী এগিয়ে এলো, তার চোখে কঠিন ঝলক। সমস্যা তখনই হয় যখন আপনার মতো মানুষরা ইচ্ছা করে সীমা ছাড়িয়ে যায়। অন্য সামনে শরীর দেখানো অভ্যাস হয়ে গেলে তখন সেটা শুধু কাপড়ের নয়, চরিত্রের ব্যাপারেও প্রশ্ন তোলে। আপনি কাজ করেন, আমিও সম্মান করি। কোনো কাজই ছোট নয়, তাই বলে এভাবে চলাফেরা করবেন? চম্পা এবার কণ্ঠ উঁচু করল, তুমি খুব বড় চরিত্রবতী নাকি? যদি বলি তাই? আমার সাথে তর্ক করিয়া না বউ। তাহসিন ফাহাদকে কোলে নিয়ে ভিতরে প্রবেশ করতেই চম্পা তাড়াহুড়া করে সেখান থেকে বেরিয়ে গেল। মুখটা তার রাগে লাল হয়ে উঠেছে। বালতি হাতে একটা কথাও না বলে সোজা রান্নাঘরের দিকেই চলে গেল। তাহসিন ভিতরে এসে অবাক হয়ে তাকিয়ে রইল ময়ূরীর দিকে। মেয়েটা যেন একদম বরফের মূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। চোখ দুটোর আগে ধিকি ধিকি করছে। ঠোঁট কামড়ে চুপ করে আছে। তাহসিন নিচু গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে, এভাবে দাঁড়িয়েছো কেন? ময়ূরী ঝাঁঝালো গলায় বলে উঠল, আমার মাথা হয়েছে, তাই দাঁড়িয়ে আছি। তাহসিন ভুরু কুঁচকাল, কণ্ঠে অবাক স্বর। মানে? ময়ূরী আর কিছু বলল না। ঠোঁট কামড়ে পুতুলের হাত ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। তার হাঁটার ভঙ্গি এমন যেন মাটির উপর পা ফেলছে, কিন্তু রাগের আগুনে চারপাশ পুড়িয়ে দিচ্ছে। পুতুল একবার বাবার দিকে তাকালো, তারপর মায়ের টানে নীরবে উপরে উঠে গেল। তাহসিন দাঁড়িয়ে রইল নিচে। বাইরে জানালা দিয়ে হালকা ঠান্ডা বাতাস ঢুকছে।
দূরের উঠোনে গাছের পাতা নড়ছে আর রান্নাঘরের ভেতর থেকে থালা বাসনের ঠক ঠক শব্দ ভেসে আসছে। চম্পা এখনো ভেতরে কাজ করছে, কিন্তু তার আওয়াজে বিরক্তিকর স্বর স্পষ্ট। তাহসিন দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে যেতে নিলে পেছন থেকে আদনান ডেকে উঠল তাকে। বাড়ির বাইরে গিয়েছিল বোধহয়। এই সকাল সকাল তাহসিনকে দেখে বলল, শালা শ্বশুর বাড়ি গিয়ে বাপের বাড়ির কথা ভুলে গেছিস? তাহসিন পিছু ঘুরে দাঁড়ায়। আদনানকে দেখে বলে, প্রাইভেসির বড্ড অভাব। আদনান ঠোঁট টিপে দুষ্টু হাসলো। বিনিময়ে তাহসিনও মাথা নাড়ল। ফাহাদ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল দুজনের দিকে। আদনান বলল, ফ্রেশ হয়ে তারপর দেখা করতে। তাহসিন উপরে উঠে ঘরের ভেতরে ঢুকে দেখল পুতুল ঘরের এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে আছে। ময়ূরীর আগে ফোঁস করে মাথার হেজাব খুলে গায়ের বোরকা খুলল। তাহসিন হতবাক হয়ে বইয়ের নতুন রূপ দেখে। যেন মনে মনে সে নিজেই একটু ভয় পেল। মহিলা মানুষের কারবার বড়ই অদ্ভুত। বুঝালেও সমস্যা, আবার না বুঝলেও সমস্যা। সে ঠোঁট কামড়ে ফাহাদকে নামিয়ে দিল। ফাহাদ গুটি গুটি পায়ে পুতুলের সামনে গিয়ে দাঁড়ালো। তাহসিন হালকা গলা পরিষ্কার করে এগিয়ে গেল ময়ূরীর নিকটে। পেছনে গিয়ে দাঁড়িয়ে মিনমিন করে বলল, বেগম সাহেবা, আপনি হঠাৎ এত রেগে গেলেন কেন? ময়ূরী চোখ কটমট করে পেছনে তাকালো। তার দৃষ্টিটা এমন ছিল যেন তাকালেই আগুন ঝরে পড়বে। তাহসিন শুকনো ঢোক গিলে মাথা নিচু করলো, যেন কারো সামনে দোষী ছাত্র দাঁড়িয়ে আছে শিক্ষিকার সামনে। ময়ূরীর মুখের রং ক্রমশ বদলে যাচ্ছে রাগে। সে একটাও কথা না বলে ঘুরে দাঁড়ালো। তারপর হনহন করে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজা ঠাস করে বন্ধ হওয়ার শব্দে পুরো ঘরটা কেঁপে উঠল। তাহসিন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিছু বুঝে উঠতে পারছে না সে কি ভুল করলো, নাকি ময়ূরীর রাগের কারণ অন্য কিছু। পেছন থেকে ছোট্ট একটা কণ্ঠ ভেসে এলো তখন পুতুলের, বাবা। তাহসিন ঘুরে তাকালো। পুতুলের কপাল কুঁচকে কৌতূহল ভরা মুখে দাঁড়িয়ে আছে। তার পাশে ফাহাদও হা করে তাকিয়ে আছে। পুতুল নিচু গলায় বলল, বাবা, মাকে কি ভূতে ধরেছে? তাহসিন মাথা নাড়িয়ে বলল, মায়েদের মাঝে মাঝে রাগ নামের এক অদ্ভুত ভূতে ধরে। সেটা দেখা যায় না, কিন্তু সবাই টের পায়। ফাহাদ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তাইলে কি আপারে মায়ের দিবা দুলাবাই? তাহসিন হেসে ফেলল, মায়ের নয়, ভালোবাসা দিতে হবে। দরজায় কড়া নাড়ল কেউ। তাহসিন গিয়ে দরজা খুলে দিতে অনুরিমা বেগম, রজনী বেগম, হিমি এবং নূপুর ঢুকলেন ঘরে। পুতুল দৌড়ে গিয়ে দাদির পা জড়িয়ে ধরল। অনুরিমা বেগম নাতনিকে নিয়ে বিছানায় বসলেন। মাথায় আদুরে হাতও বুলিয়ে দিলেন। দাদির কথা মনে পড়ে না আপু? পুতুল মুচকি হেসে বলল, নানি বাড়ির সবাই ভালো। তুমি জানো নানি আমাকে কত গল্প শুনিয়েছে। তারপর ফাহাদকে দেখিয়ে বলল, আর ওই যে ছোট মামা, ওর সাথে আমি অনেক খেলেছি। অনুরিমা বেগম দরজার এক কোণায় ফাহাদকে চুপটি করে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে ফেললেন। হাতের ইশারায় কাছে আসতে বলে ফাহাদ গুটি গুটি পায়ে এগিয়ে আসে। তিনি হাত বাড়িয়ে ফাহাদকেও বিছানায় উঠিয়ে পুতুলের পাশে বসায়। তোমার নাম কি সোনা? ফাহাদ পিটপিট করে তাহসিনের দিকে তাকায়। তাহসিন শালা রেহান চাহনির দিকে ঠোঁট টিপে হাসে। ওর নাম ফাহাদ আম্মা। পুতুলের মতোই ভীষণ দুষ্টু। ফাহাদ গাল ফুলালো। দুলাভাই তাকে পাজি বলেছে, কত বড় সাহস! নূপুর পাশে এসে ফাহাদের গাল টেনে দিল। টুপ করে দুই গালে ঠেসে চুমুও খেলো। বেচারা নাক কুঁচকে রেখেছে। নূপুর বলে, একদম তুলোর মতো নরম আম্মা। আমার বিয়ায় আর একটু বড় হলে এর সাথে বিয়েটা করতে পারতাম। ফাহাদ চোখ বড় বড় করে তাকায়, যেন সবচেয়ে আজব কথা সে শুনেছে। তুমি বিয়া কুব্বা? নূপুর খিলখিল করে হেসে মাথা নাড়ায়। ফাহাদ বলে, আমারে? হ্যাঁ। বিয়া করতে টাহা লাগে না? লাগে। ফাহাদ তাহসিনের দিকে তাকায় আবার। শুষ্ক ঠোঁটখানা ভিজিয়ে বলে, ও দুলাভাই টাকা দাও, আমি বিয়া করবো। অনরিমা বেগমের মুখে মায়াময় হাসি। পাশে বসে নূপুর, হিমি আর রজনী বেগমও মুচকি মুচকি হাসছে ফাহাদের কাণ্ড দেখে। ফাহাদ তখন নাক ফুলিয়ে দুলাভাইয়ের দিকে, ও দুলাভাই, আমারে টাকা দাও, আমি বিয়া করবো। তাহসিন গম্ভীর মুখে বলল, কারে বিয়া করবেন আপনি? ফাহাদ হাত বাড়িয়ে নূপুরকে দেখিয়ে দিল। নূপুরের হাসি চেপে রাখার চেষ্টা ব্যর্থ হলো। সে খিলখিল করে হাসতে লাগলো। অনুরিমা বেগম মজা করে বললেন, আচ্ছা নূপুর, তুই রাজি? নূপুর মুখে হাত দিয়ে ভান করলো, আমি রাজি আম্মা, এমন জামাই পেলে ভাগ্য খুলে যাবে। ওয়াশরুম থেকে ময়ূরী বের হলো, মাথায় তোয়ালেও মুড়িয়ে। ঘরের মধ্যে সবাইকে দেখে অপ্রস্তুত হয়ে সালাম দিল। অনুরুমা বেগম মিষ্টি করে হাসলেন। তিনি প্রথম প্রথম ভেবেছিলেন মেয়েটা বড্ড বেশি ছোট। স্বামী সংসার কি করে সামলাবে এইটুকু মেয়ে। তবে এখন মনে হচ্ছে তিনি ভুল ভেবেছিলেন। পুতুলকে বেশ যত্নে রাখে মেয়েটা। আর আর ছেলের সাথেও হয়তো সম্পর্ক সহজ হয়েছে। শোনো, অনেক দিন ঘুরেছ, এবার একটু সংসারে মন দাও।
শাশুড়ির কথায় ময়ূরী মাথা নাড়ায়। রজনী বেগম যেন সবসময় নাত বউদের পেছনে লেগে থাকেন। যখন যেটা মুখে আসে সেটাই সোজাসুজি বলে বসেন। আমার ভাই বিয়ে করার পর দেখি নাত বউ আরো সুন্দর হইয়া গেছে। জামাইয়ের সোহাগ আমার লগেও ভাগ কইর বউ। ময়ূরী হতভম্ব দাদি শাশুড়ির মুখে এমন কথা শুনে। অনুরিমা বেগম নাক কুচকালেন শাশুড়ির লাগাম ছাড়া কথায়। তাহসিন শুকনো ঢোক গিলে ময়ূরীর মাথায় পেঁচানো আধভেজা তোয়ালে নিয়েই ওয়াশরুমে দৌড়ে গেল। আশ্চর্য ব্যাপার, বউকে আজ অব্দি ভালোবাসি কথাটাই তো বলা হয়নি। আর দাদি তো সোহাগে সোহাগে মঙ্গল গ্রহে চলে গেছেন। ঘরের ভেতর থেকে অনুরমা বেগম ফাহাদার পুতুলকে নিয়ে গেলেন খাওয়াবেন বলে। সাথে হিমিও গেল। শুধু থেকে গেলেন রজনী বেগম ও নূপুর। ময়ূরীর ভেজা চুল থেকে পানি ঝরছে টুপ টুপ করে, হাতে ভেজা কাপড়। রজনী বেগম ময়ূরীর লাজে রাঙা মুখ দেখে বিছানায় আরাম করে বসলেন। শোনো বউ, বাড়ির বউ মানুষ, বাড়ির বাইরে যাওয়াটা আমার বেশি পছন্দ না। তোমার দাদা শ্বশুর রাজনীতি করলেও হ্যার ক্ষমতা বাড়ির বাইরে অবধি। বাড়ির ভেতরে সব আমার কথাই হয়। যা কমু তাই করবা। অনেক ঘুরছো বাপের বাড়ি, এবার মন দিয়ে আর সংসার করো। ময়ূরী সব শুনল মন দিয়ে। রজনী বেগম আরো কিছু কথা বলে বের হলেন। নূপুর বলল, ভাবি, দাদির কথা এত কান দিবা না, আমি যাই। আমার আবার অনেক কাজ পড়ে আছে। নূপুর চলে যাওয়ার পর ময়ূরী দীর্ঘশ্বাস ফেলল। দরজা চাপিয়ে দিয়ে বারান্দায় গেল কাপড় ছাড়াতে। চাহসিন তখন ওয়াশরুম থেকে বের হয়েছে কোনো রকম মাথায় পানি ঢেলে। ভেজা তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে আর চোখে ঘরের দিকে তাকিয়ে দেখল তার বউ নেই ঘরে। বারান্দার দিকে চোখ যেতে এগিয়ে গেল সেদিকে। নরম আলোয় কিশোরী বধূর নতুন রূপ দেখা যাচ্ছে। লাল পাড়ের সবুজ শাড়ি গায়ে জড়িয়ে ভেজা কাপড়গুলো নাড়িয়ে দিচ্ছে রশিতে। ভেজা চুল থেকে টুপ টুপ করে পানি ঝরছে। তাহসিন মুচকি হাসে। ঠোঁট কামড়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আমার পিঠে রোদ নেমেছে বৃষ্টির আলোয় মিশে, ভালোবাসার গন্ধ পায় চুলের ফোঁটায় ভিজে, ঘোমটার ফাঁক দিয়ে চোয়াল রেখা, রাঙা মুখে লাজ, তুমি আমার প্রথম প্রেম চিরদিনের সাজ। চোখে তোমার শিশির ভরা, ঠোঁটে হাসির রেখা, এই সংসারটা স্বপ্ন লাগে তোমায় পেলে একা। মেঘে বৃষ্টি ঝড়ে যেমন মনেও তেমন ঢেউ, কিশোরী বধূ তুমি আমার ভালোবাসার। তাহসিন কথা শেষ করার আগে ময়ূরী থামিয়ে দিল তাকে। আশ্চর্য চোখে তাহসিনের দিকে তাকিয়ে রইল। তাহসিন বিরক্ত হলো ভীষণ, মাঝপথে এভাবে বিরক্ত করায়। রোমান্টিক একটা মুডে ছিল বেচারা, শালার বলদ বউ সেটা নষ্ট করে দিল। সে দাঁত চাপলো, তুমি কি মানুষ হবা না? ময়ূরী বিস্মিত হয়ে শুকনো গলা ভিজিয়ে বলল, আমি তো মানুষই। তুমি একটা বাদর, বেয়াদব বাদর চেনো? ময়ূরী কটমট করে তাকালো। শাড়ির আঁচল কোমরে গুজে দু পা এগিয়ে এসে বলল, আপনি আমাকে অপমান করছেন। অপমান কই করলাম? তুমি যেটা সেটাই তো বললাম। খুব খারাপ হচ্ছে তাহলে? কথা থেমে গেল তার। তাহসিন ভুরু কুঁচকে বলল, সিনটুকু বলো। ময়ূরী রেগে ওর বুকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকলো। লোকটা সীমার বাইরে ফাজিল। তাহসিন মুচকি হেসে হাতের ভেজা তোয়ালে সই করে ময়ূরীর মাথার উপর ছুঁড়ে মারল। মেয়েটা ভয়ে বুকে থুতু দিয়ে রেগে তাকালো পিছু ঘুরে। একটা মানুষ এত জ্বালায় কি করে? এই কয়েকদিনে মনে হচ্ছে জীবনটা ঝালাপালা হয়ে গেছে। ময়ূরী বিরক্ত হয়ে মাথায় কাপড় দিয়ে ঘরের বাইরে রওনা হলো। এখন ঘরে থাকলে নিশ্চিত মারামারি লেগে যাবে। চলবে।